হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? তো আমাদের অবশেষে একদম অন্তিম পর্যায়ে আমরা এসেছি। আমাদের এই যে আমরা যে ক্লাস 10 এর যে টপিকগুলো পড়ছি, যে চ্যাপ্টারগুলো পড়ছি, আজকে আমরা তার লাস্ট চ্যাপ্টারটা পড়বো। চ্যাপ্টারটা খুব ইজি এবং খুব সহজ। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা দেখি, আমরা যে সামাজিক জ্ঞানগুলো নিয়ে, যে আশেপাশের পরিবেশ, সেই নিয়ে আমাদের চ্যাপ্টার। দেখো, চ্যাপ্টারটার নামই পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। মানে আমাদের এই যে পরিবেশ, সেই পরিবেশে আমাদের যে সম্পদগুলো আছে, সম্পদ বলতে কাদেরকে বোঝায়? সেটা আমরা হতে পারি, পশু পাখি, প্রাণী, গাছপালা, সবকিছু। আর তাদের সংরক্ষণ। দেখো, আজকাল আমাদের বিভিন্ন পশু লুপ্ত হচ্ছে, আমরা জানি, সেগুলো আমরা কিছু কিছু নাম জানি। তো তাদেরকে আমরা ঠিক কিভাবে সংরক্ষণ করতে পারবো, সেই সবকিছু নিয়েই হচ্ছে আমাদের আজকের এই চ্যাপ্টারটা। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটাই দেখো, আমরা জাস্ট খুব ইজি ইজি টপিক, একদম বেসিক জায়গা থেকে কোয়েশ্চেন আসে। চ্যাপ্টারটা যখন পড়বে, কিছু কিছু জায়গায় মনে হবে যে এই জায়গাটা খুব জটিল, এই জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারবো না, কিন্তু ওগুলো থেকে কোয়েশ্চেন আসেই না। খুব বেসিক থেকে জাস্ট এক্সাম্পল থেকে কোয়েশ্চেন দেয়। তো আমরা মেন মেন জায়গাগুলো ভালোভাবে দেখবো, পড়বো এবং কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো চলো দেখি আমাদের ফার্স্ট টপিক কি আসছে। নাইট্রোজেন চক্র। কেমন অড লাগছে না? যে ম্যাম আপনি তো বললেন এটা পরিবেশ, পরিবেশের মধ্যে নাইট্রোজেন কি করে আসলো? অবভিয়াসলি নাইট্রোজেন থাকবে, কারণ নাইট্রোজেন তো আমাদের বায়ুমণ্ডলে ঘুরে বেড়াচ্ছে, তাই না? তো সেখান থেকেই আমাদের নাইট্রোজেন চক্র। চলো দেখি যে এখান থেকে মানে এই নাইট্রোজেন চক্রটা অ্যাকচুয়ালি কি। তো দেখো, নাইট্রোজেনের প্রধান উৎস হলো বায়ুর নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট লবণ। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ 77.17%। হ্যাঁ, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন দেয়। এখানে যেমন বলেছে না, বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ, এই কোয়েশ্চেনটা দিতে পারে যে আমাদের যে নাইট্রোজেনের পরিমাণ, দেখো নাইট্রোজেন তো শুধু বায়ুতে থাকে না, মাটির মধ্যে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে। নাইট্রোজেন আমরা বিভিন্ন জায়গা থেকে পাই। তো সেই রকমই বায়ুতে, স্পেসিফিক বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত, সেটা কত? 77.17%। ঠিক আছে? তো এই জায়গাটা আমাদের মনে রাখার মতো। নেক্সট দেখো, প্রোটোপ্লাজমের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোজেন। উদ্ভিদ বা প্রাণী কেউ সরাসরি বায়ুর নাইট্রোজেন শোষণ করতে পারে না। নাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টর। এখানে একটা পয়েন্ট, যে দেখো নাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়া, তার নাম কি? বা এক্সাম্পল দিল, দেখো এখানে অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবালের মধ্যে কি কি পড়ছে? অ্যানাভিনা, তারপর নস্টক। তো এইগুলো তোমাদের কিরকম আসবে? ধরো এখান থেকে বলতে পারে যে নাইট্রোজেন সংবোধনকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো, বা নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নিম্নলিখিতের মধ্যে কোনটি। তাহলে আমাদের এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। তাহলে বুঝতে পারছো, কোয়েশ্চেনগুলো টাফ না, ইজি, বাট তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। এই জন্য বলছি ভালোভাবে টেক্সটটা পড়ো। এইরকম না যে তোমরা অ্যাজ ইউজুয়াল কোয়েশ্চেন প্র্যাকটিস করবে হয়ে যাবে, হবে না। তুমি 1000টা কোয়েশ্চেন প্র্যাকটিস করলে যে তুমি সব কমন পাবে তার কোনো গ্যারান্টি নেই। তবে তুমি যদি বই টেক্সট বুকটা ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু তোমাদের কোয়েশ্চেন মানে কঠিন লাগবেই না। যেভাবেই দিক আর যেমন ভাবেই ঘুরিয়ে দিক, তোমরা কিন্তু পারবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার কি হয়েছে, মাটিতে এই নাইট্রোজেন নাইট্রেট রূপে সঞ্চিত হয়। ডিনাইট্রিফাইং প্রক্রিয়ায় নাইট্রেট যৌগ ভেঙে N2 উৎপন্ন হয়। এখানে একটা বলে দিয়েছে যে এইভাবে, এখানে আর কিছু নেই। চলো নাইট্রোজেন চক্রটা অ্যাকচুয়ালি কাকে বলে সেটা একবার দেখে নিই। যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে ও জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে ও সেখান থেকে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ থেকে মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়। দেখো, সংজ্ঞাটা যখন চক্র আছে, সংজ্ঞার মধ্যে নাইট্রোজেন চক্র, তার মানে নিশ্চয়ই একটা চক্রাকার আবর্তনের একটা ব্যাপার আছে, রাইট? দেখো, যে চক্রাকার পদ্ধতিতে, মানে একটা প্রসেস যেটা চক্রাকারে হচ্ছে, বায়ুমণ্ডলের নাইট্রোজেন প্রাকৃতিক উপায়ে, মানে আমাদের যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে সেটা কি হচ্ছে? প্রাকৃতিক উপায়ে ও জীবাণু দ্বারা আবদ্ধ হয়ে মাটিতে মেশে ও সেখান থেকে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ ও মাটি থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়। মানে আমাদের যে বায়ুমণ্ডল, আমাদের যে মাটিতে জীবদেহগুলো থাকে, সেখানে নাইট্রোজেনটা কি হচ্ছে? সঞ্চিত হচ্ছে। সেখান থেকে পুনরায় আবার কি হচ্ছে? বায়ুমণ্ডলে আছে। এই যে চক্রাকার, বায়ুমণ্ডল টু জীবদেহ যে চক্রাকার আবর্তন ঘটছে, দ্যাটস কল্ড নাইট্রোজেন চক্র। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। এবার নাইট্রোজেন চক্রের কয়েকটি ধাপ আছে। ঠিক আছে? ফার্স্টেই দেখো নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধন কি? নাইট্রোজেনটাকে আমি কিভাবে একত্রিত করছি, সেই প্রসেসটাই। ঠিক আছে? তো সংজ্ঞা তো তোমার দেবে না, তো আমরা নেক্সট ডে চলে যাব। দেখো, প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন মানে আমি এই যে নাইট্রোজেনটাকে আমি একত্রিত করছি, একটা জায়গায় নিয়ে আসছি। আমরা বললাম, ফার্স্টেই বললাম যে আমরা নাইট্রোজেন বিভিন্ন জায়গা থেকে পাই। বায়ুমণ্ডলেরটা বললাম যে বায়ুমণ্ডলে কত? 77.17%, রাইট? তো এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের। এবার বায়ুমণ্ডলের ঠিক প্রাকৃতিক ভাবে বা কৃত্রিম ভাবে কি জীবজ নাইট্রোজেন সংবন্ধন, আমরা পরপর স্টেপ গুলো এবার দেখবো। তো ফার্স্টেই দেখো প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধন। প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধনে কি বলেছে?
সাধারণত বজ্রপাতের সময় যখন আকাশে বিদ্যুৎ স্ফোরণ ঘটে, বায়ুমণ্ডলের নাইট্রোজেন তখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এটা একটা রিয়াকশন, ঠিক আছে। এবার কি হয়েছে যে প্রসেসটা তোমাদেরকে বলে দিয়েছে, এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলীয় বাষ্প বা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়ায় নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে পরিণত হয় এবং মাটিতে নেমে আসে। আগেই বলেছি যে বায়ুমণ্ডল থেকে তো কি আসে, মাটিতে আসে, জীবদেহে যায়, একটা চক্রাকার আবর্তন ঘটে, রাইট। তো সেটাই হচ্ছে যে এখানটাতে কি হচ্ছে যে তোমার নাইট্রাস অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। এরপর হচ্ছে এই দুই প্রকার অ্যাসিড মাটির বিভিন্ন খনিজ লবণ, পটাশিয়াম, ক্যালসিয়াম লবণে বিক্রিয়ায় নাইট্রেট যৌগ গঠন করে ও মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা কি করে, বৃদ্ধি করে। তাহলে প্রসেসটা কি হচ্ছে, আমাদের বায়ুমণ্ডল থেকে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, সেখান থেকে মাটির সঙ্গে মিশছে, মাটির সঙ্গে খনিজ লবণের সঙ্গে মিশছে, যার ফলে কি হচ্ছে, আমাদের নাইট্রোজেনের যে পরিমাণটা সেটা কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। এই গেল তোমার প্রাকৃতিক নাইট্রোজেন সংবোধন। নেক্সট আছে তোমার জীবজ নাইট্রোজেন সংবোধন। প্রকৃতি হলো, এবার জীব থেকে আমরা কেমন ভাবে পাই। তো চলো দেখি, যে পদ্ধতিতে প্রকৃতির মুক্ত নাইট্রোজেন জীবাণু বা নীলাভ সবুজ শৈবালের ক্রিয়ার ফলে অ্যামোনিয়া রূপে আবদ্ধ হয়। অ্যামোনিয়ার সংকেত কি, NH3, রাইট। এখানে কি আছে, N ফর কি, নাইট্রোজেন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, নাইট্রোজেন পাচ্ছি। তাহলে তাকে জীবজ নাইট্রোজেন সংবোধন বা জৈবিক নাইট্রোজেন স্থিতিকরণ বলা হয়। এটি মাটিতে দুটি উপায়ে ঘটে থাকে। এক হচ্ছে স্বাধীনজীবী জীবের দ্বারা। স্বাধীনজীবী বলতে এই যে অ্যাজোটোব্যাক্টার অ্যানাবিনা। তাহলে যদি নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম বলে, ফার্স্ট কোয়েশ্চেন, নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, তাহলে কি, অ্যাজোটোব্যাক্টার, অ্যানাবিনা, নস্টক প্রভৃতি, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টেই বললাম নাইট্রোজেন সংবন্ধনকারী। এবার আর একটা এক্সট্রা পয়েন্ট জুড়ে গেল, কি, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। তাহলে তোমরা এবার বুঝতে পারছো কেন টেক্সট পড়াটা ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন যখন তুমি প্র্যাকটিস করবে তখন তোমাকে ধরো স্বাধীনজীবী ব্যাকটেরিয়া আলাদাভাবে দিতে পারে, নাইট্রোজেন সংবন্ধনকারী আলাদা দিতে পারে, কিন্তু দুটোর অ্যান্সার কি এক, সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা কিন্তু আমরা এই টেক্সট বুক পড়লে বুঝবো। তাহলে তোমাদেরকে কোন জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে আমি তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি। নেক্সট দেখো যে এই সব অণুজীবের মৃত্যুর পর সেগুলি মাটিতে সঞ্চিত হয়। এই পদ্ধতিতে বছরে একর প্রতি 10 থেকে 20 কেজি নাইট্রোজেন স্থিতিকরণ হয়, মানে এটা একটা প্রসেস। সেকেন্ডলি হচ্ছে মিথজীবী জীবের দ্বারা। এইবার হচ্ছে যে রাইজোবিয়াম, ইটস অলসো ইম্পর্টেন্ট, যে নাইট্রোজেন সংবন্ধনকারী মিথজীবী ব্যাকটেরিয়া। নাইট্রোজেন যে সংবন্ধন করে স্বাধীনজীবী, তো দেখলে স্বাধীনজীবী যেটা বললাম অ্যাজোটোব্যাক্টার, আর মিথজীবী কি, রাইজোবিয়াম। তাহলে মিথজীবী আর স্বাধীনজীবী এগুলো তোমরা গুলিয়ে ফেলবে না, এগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার মিথজীবী জীবের দ্বারা যে আমাদের কি বলে নাইট্রোজেন সংবন্ধন হচ্ছে সেটার প্রসেস। এবার দেখো তারপরে কি বলেছে, যে এই যে রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া শিম্বিগোত্রীয় মূলে উৎপন্ন অর্বুদ বা গুটিতে আশ্রয় নেয় এবং তাদের উৎপন্ন শর্করাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। ওকে, তো বিনিময়ে তারা বায়ুমণ্ডল থেকে মুক্ত নাইট্রোজেনকে অ্যামোনিয়া রূপে আবদ্ধ করে এবং ওই আশ্রয়দাতা উদ্ভিদকে পুষ্টির জন্য সরবরাহ করে। প্রসঙ্গগত উল্লেখ্য, যেমন দেখো এখানে বলেছে শিম্বিগোত্রীয় উদ্ভিদদের রেড হিমোগ্লোবিন নামক এক প্রকার প্রাণীদের হিমোগ্লোবিন সদৃশ জৈব যৌগ থাকায় কেবল এই গোত্রের উদ্ভিদের মূলেই রাইজোবিয়াম বাসা বাঁধে। অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল, তারপর হচ্ছে অ্যাজোলা নামক জলজ ফার্নের পত্র গহ্বরে এবং সাইকাস নামক ব্যক্তজীবী গাছের মূলে বাস করে। এবার তোমরা মনে রাখতে হবে, ম্যাম এখানে তো আপনি অনেকগুলো জিনিসের নাম করলেন, সেগুলোকে আমাদের মনে রাখতে হবে না, এখান থেকে মনে রাখার কিচ্ছু নেই। এটা যেহেতু যখন লং টার্ম কোয়েশ্চেন হয় তখন আমাদেরকে ডিটেলে লিখতে হয় ফর বোর্ড এক্সাম জন্য, তো তখন আমাদের এই ডিটেল গুলো মনে রাখতে হবে, তখন লিখতে হবে, আদারওয়াইজ এখান থেকে কোয়েশ্চেন দেয় না। আমি যেখান থেকে কোয়েশ্চেন দেয় আমি সেগুলো তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি। এরপর হচ্ছে কি, শিল্পজাত নাইট্রোজেন সংবন্ধন। প্রাকৃতিক গেল, জীবজ গেল, এবার শিল্প মানে কলকারখানা থেকে আমরা কিভাবে নাইট্রোজেন পাই, অবশ্যই পাবো। দেখো বিভিন্ন রাসায়নিক কারখানায় নাইট্রোজেন ঘটিত সার যেমন ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি সার প্রস্তুত করা হয়, রাইট। কারখানাতে আমরা বিভিন্ন সার প্রস্তুত করি, তার মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল থাকছে, বিভিন্ন রকম গ্যাস থাকছে, তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, নাইট্রোজেন। এই সার কৃষিক্ষেত্রে ছড়ানো হয়, ফলে মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এবং এছাড়া সার কারখানা থেকে যে বর্জ্য নিষ্কাশিত হয় তাতেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। এই বর্জ্য নদীতে গিয়ে মিশে বন্যার সময় নদীর চারপাশে নিচু এলাকা প্লাবিত হলে নাইট্রোজেন ঘটিত বর্জ্য মাটিতে মেশে। প্রসেসগুলো তোমরা বুঝতে পারছো, যেমন কারখানা থেকে কি হচ্ছে, বিভিন্ন রকমের তোমার এই যে সারগুলো তৈরি হচ্ছে সেগুলো যদি কলকারখানার যে তোমার আবর্জনা স্বরূপ নদীতে গিয়ে মিশছে, সেখান থেকেও আমাদের চাষের জমিতে আসছে। আদারওয়াইজ আমরা যে সারগুলো ব্যবহার করি সেই সারগুলো যখন আমরা মাটিতে মেশাই সেখান থেকেও আমাদের চাষের জমিতে আসছে। এই হচ্ছে আমাদের প্রসেস, নাইট্রোজেন সংবর্ধন করা বা নাইট্রোজেনকে তোমার বৃদ্ধি মানে করার যে প্রসেস গুলো সেটাই। এরপর হচ্ছে দেখো যে মাটির নাইট্রোজেন জীবদেহে প্রবেশ, মানে মাটির মধ্যে যে নাইট্রোজেন থাকছে এবার সেটা কি হচ্ছে,
তোমার বজ্রবিদ্যুৎ সহ মাটিতে আসলো, এবার সেই মাটি থেকে কি হবে, জীবদেহে প্রবেশ করবে। কিভাবে দেখো, উদ্ভিদরা মাটি থেকে নাইট্রেট লবণ শোষণ করে নিজ দেহে যে নাইট্রোজেনের চাহিদা মেটায়, মাটি থেকে শোষণ করে নিজেদের চাহিদা মেটায়। প্রাণীরা উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, নিজেদের দেহে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। এ হচ্ছে প্রসেস। এবার নেক্সট দেখো অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশনটা কি? মাটিতে অবস্থিত যে বিয়োজক, ঠিক আছে, ক্রিয়ার ফলে মৃত জীবদেহের প্রোটিন অংশ প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়া পরিণত হয়, এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বলে। অ্যামোনিফিকেশনের পদ্ধতির মেন যে ইনগ্রেডিয়েন্ট, যে মেন জিনিসটা, সেটা কি? অ্যামোনিয়া। নামের মধ্যেই আছে। তো দেখো, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ ব্যাসিলাস মাইকয়েডিস এবং ব্যাসিলাস র্যামোসাস। তাহলে এই নামগুলো টাফ, অবভিয়াসলি টাফ। আমি বলছি টাফ মানে অবশ্যই টাফ, কিন্তু এখানে দেখো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার এক্সাম্পল দিতেই পারে। আমি যখন তোমাদেরকে টপিক বাই টপিক পড়াবো, তখন আমি সেখানকার কোয়েশ্চেন যেটা দিতে পারে, অবশ্যই দিতে পারে, সেগুলোকে আমি তুলে ধরবো। কিন্তু ওভারঅল যখন একটা চ্যাপ্টার পড়া হয়ে যায় না, তখন কিন্তু আমি হাতে গুনে কয়েকটা কোয়েশ্চেন আমরা পেয়েই যাই যে না এগুলোই ঘুরে ফিরে দিতে পারে বা এগুলোই দেবে। বাট অ্যাজ ইউজুয়াল আমি টপিক ওয়াইজ যাচ্ছি, মানে আমাকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গা বলা উচিত, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। এরপর আছে তোমার ধরো নাইট্রিফিকেশন। অ্যামোনিফিকেশন হলো, তাহলে এবার যদি বলি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোসোমোনাস, নাইট্রোসোব্যাক্টর, সেম, মানে তোমার ওটার সঙ্গে মিলিয়ে নাম, তোমরা যদি একবার করে করো তাহলে খুব একটা টাফ না। এরপর আছে ধরো ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া কি? এই যে সিউডোমোনাস বা থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স। তাহলে এইগুলো হচ্ছে তোমার বিভিন্ন ব্যাকটেরিয়া যেগুলো আমাদেরকে এই প্রসেসগুলোতে সাহায্য করে। তো এই হলো আমাদের টোটাল নাইট্রোজেন চক্র, ঠিক আছে? মানে নাইট্রোজেনটাকে আমরা চক্রাকারে কিভাবে পেতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি, সেই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে তোমার নাইট্রোজেন চক্রের যে তাৎপর্য, মানে নাইট্রোজেন চক্রের মাধ্যমে প্রকৃতিতে নাইট্রোজেনের ভারসাম্য কি থাকে, বজায় থাকে। জীবদের কোষ গঠনের জন্য নাইট্রোজেনের প্রয়োজন, বিভিন্ন যে কাজে দরকার, সেই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট আমরা যেটা দেখবো, যে নাইট্রোজেন চক্র প্রসেস গুলো দেখলাম, তাৎপর্য দেখলাম। এবার মানুষের ক্রিয়াকলাপ এবং নাইট্রোজেন চক্র, মানুষ কিভাবে জড়িত, একদম পার্টিকুলার মানুষের কথা বলা হয়েছে। আমরা জীবের কথা তো পড়লাম, জীবের মধ্যে তো মানুষও পড়ছে, রাইট? তো এখানে দেখো মানুষের নানা ক্রিয়াকলাপে বিশেষ করে নাইট্রোজেন ঘটিত সার অধিক পরিমাণে, যখন আমরা জমি জায়গা যাদের থাকে, ধরো মানে যারা আমরা অনেকেই দেখে থাকি যে গ্রাম অঞ্চলে যে জমি জায়গা থাকে, সেগুলো আমাদের কি হয়, সার দিতে হয়, বিভিন্ন গাছপালা ফলনের জন্য আমাদেরকে সার ব্যবহার করতে হয়। তো এই যে বিভিন্ন সার অধিক পরিমাণে ব্যবহার করার ফলে কি হয়, জীবজগৎ, মাটি, জল ও বায়ুমণ্ডলের মধ্যে আবর্তিত নাইট্রোজেনের পরিমাণ বহুগুণে বেড়ে চলেছে। এর ফলে যেসব ঘটনাগুলি ঘটে, অতিরিক্ত পরিমাণে ব্যবহারের যেমন এক ভালো দিক আছে, তেমন খারাপ দিকও আছে। তো কি কি ঘটে দেখো, নাইট্রাস অক্সাইড একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস, ব্যাপকভাবে বেড়ে গেছে। এছাড়া নাইট্রোজেনের অন্যান্য অক্সাইড গুলি তোমার যেমন নাইট্রিক অক্সাইড স্থান ভিত্তিক ঘনত্ব বেড়ে গেছে, ফলে বায়ু দূষণের সম্ভাবনা এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া অবশ্য মানে মানে খুব, এটা তোমার কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এটা তোমার মাস্ট। যেমন ধরো আমাদের যখন সার দিচ্ছে, অতিরিক্ত পরিমাণে সার ব্যবহার করা হচ্ছে, সেখানে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন থাকছে, ঠিক আছে? এবার এই নাইট্রোজেন থেকে আমাদের কি হচ্ছে, নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, নাইট্রিক অক্সাইড তৈরি হচ্ছে। এবার সেইটা কি হচ্ছে, আমাদের বায়ুমণ্ডলে গিয়ে মিশছে, আমাদের গ্রিন হাউসের পরিমাণ কিন্তু, গ্রিন হাউসের গ্যাস তার পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে আমাদের যে এই যে পৃথিবীর যে তাপমাত্রাটা, সেটা কিন্তু বাড়ছে। তাহলে এটা কিন্তু আমাদের ক্ষতি করছে। তাহলে সবকিছু ব্যবহার করা উচিত, কিন্তু লিমিটে, রাইট? এবার নেক্সট আসছে দেখো, যে বিভিন্ন অঞ্চলের মাটি এবং বিভিন্ন নদী আর হ্রদের জলের প্রভূত যে কারণ, যেগুলো হচ্ছে, তো অ্যাসিড বৃষ্টি বা কলকারখানার অ্যাসিড মিশ্রিত জল, রাসায়নিক সার ইত্যাদি মেশার ফলে মাটি এবং নদী ও হ্রদের জলের অম্লতা বৃদ্ধি করে। এর ফলে কি হবে, যে জলজ প্রাণী বা উদ্ভিদ গুলো থাকবে, তাদের অনেক রকম ক্ষতি হবে, তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তার এটাও কিন্তু একটা মানে খারাপ দিক। যখন আমরা কলকারখানা থেকে অতিরিক্ত আমাদের যে বর্জ্য পদার্থগুলো, সেগুলো যখন নদী বা জল হ্রদে মিশে যায়, তখন কি হয়, তখন কিন্তু আমাদের এই যে জলজ প্রাণী বা জলজ উদ্ভিদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য মানে ক্ষতিকর দিক। এই গেল ব্যাপার। নেক্সট আসছে হচ্ছে পরিবেশ দূষণ। খুব সুন্দর জিনিস, কারণ আমরা সবাই জানি যে পরিবেশ দূষণ কিভাবে হয়, কারণ আমরা সেটা করি, আমরা তার সঙ্গে যুক্ত। আর আমরা যখন সেই জিনিসের সঙ্গে যুক্ত, তার মানে আমাদের এই জিনিসটা খুব ইজি লাগবে। তো দেখো, পরিবেশ দূষণের অনেক কারণ আছে, বিভিন্ন কারণ। এবার আমরা দেখবো যে পরিবেশ দূষণের ঠিক পয়েন্ট গুলো কি কি। দেখো, মেন যেটা আমি বলবো, বায়ু, জল, মাটি। পরিবেশ দূষণ মানে সেটা বায়ু দূষণের মধ্যে পড়ছে, সেটা শব্দ দূষণ পড়ছে, সেটা জল দূষণ পড়ছে, সবকিছু আমাদের পরিবেশের সাথে কানেক্টেড। পরিবেশ বলছি মানে সেগুলো সবকিছুর মধ্যে পড়ছে। তাহলে এই হচ্ছে তোমার বায়ু, জল, মাটি, সবকিছু। তাহলে আমরা এই জিনিসগুলো কিভাবে দূষিত হচ্ছে, সেটা আমরা এবার পয়েন্ট টু পয়েন্ট দেখবো। তো ফার্স্টে আসছে বায়ু দূষণ, যেটা আমাদের এই জেনারেশনে এখন বেশি হচ্ছে। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, চলো দেখি। বিভিন্ন প্রাকৃতিক কারণ বা মানুষের সৃষ্ট কারণ।
দেখো মানুষকে কিন্তু ফার্স্টে প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ অবশ্যই প্রাকৃতিক কারণে খুব কমই বায়ু দূষণ হয়, বায়ু দূষণ কিন্তু মনুষ্য সৃষ্ট কারণেই হয়। আমাদের মানে দৈনন্দিন কাজ কারবার, আমাদের উন্নত মানের প্রযুক্তি আমাদের বায়ু দূষণটাকে বৃদ্ধি করছে। তো এই হচ্ছে মানুষের সৃষ্ট কারণে উদ্ভূত কঠিন বর্জ্য পদার্থ অথবা অপ্রয়োজনীয় কণা বা গ্যাসীয় পদার্থের ঘনত্ব বায়ুতে যদি স্বাভাবিক অনুপাতের থেকে হ্রাস বা বৃদ্ধি পায়, তাহলে এই প্রকার বায়ুকে দূষিত বায়ু বলে। এই এবং ওই পদ্ধতিকে বায়ু দূষণ বলে। মানে বুঝতেই পারছো জিনিসটা কি বলা হয়েছে। ফার্স্ট পয়েন্ট দেখো, গ্রিন হাউস গ্যাস। আমি ফার্স্টে যখন বললাম যে কীটনাশক সার যখন বেশি ব্যবহার করা হয় নাইট্রোজেনের পরিমাণ বাড়ে, গ্রিন হাউস গ্যাস বাড়ে। তো হোয়াট ইজ গ্রিন হাউস গ্যাস? তো সেটাই দেখো, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন ইত্যাদি গ্রিন হাউস গ্যাস বায়ু দূষণ ঘটায়। এবার তোমরা বলবে যে এই গ্যাসগুলো দেখো, আমরা জানি যে এগুলো কিভাবে এই গ্যাসগুলো আসে, আমরা এগুলো আগে থেকে জেনে এসেছি, আমরা জানি। তার ফলে কি হয়, এগুলো আমাদের এই যে এসি, ফ্রিজ, এগুলো আমরা ব্যবহার করি। আগেকার যুগে এই জিনিসগুলো ছিল না, এখন এগুলো আসছে। এখন এগুলোর ব্যবহার আরো নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বেশি, সেখান থেকে বিভিন্ন রকমের তোমার ক্ষতিকারক গ্যাস আমরা দৈনন্দিন জীবনে আমরা সেটাকে বৃদ্ধি করছি, যার ফলে আমাদের কি হচ্ছে, বায়ুটা দূষণ হচ্ছে। নেক্সট হচ্ছে এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এখানে কি বলেছে যে এটি ধোঁয়া, ধুলো বা এরোসেল হতে পারে। যানবাহন বা জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত ধোঁয়ার মধ্যে যে কার্বন কণা থাকে তার আকার একদম 10 মাইক্রোমিলিগ্রাম, একদম সূক্ষ্ম, খুবই, যেটা আমরা চোখে দেখতে পাবো না, থেকে কম হয়। এগুলি বাতাসের মধ্যে সূক্ষ্মভাবে মিশে থাকে এবং বাতাসের মধ্যে কয়েক সপ্তাহ থাকতে পারে। এসপিএম বায়ু দূষণের একটি বিশেষ কারণ। বুঝতে পারলে? তোমার ধরো আমরা যে গাড়িগুলো চলাচল করে, ঠিক আছে, এবার গাড়ি তোমার বিভিন্ন রকমের হয়, যেগুলো গ্যাসের সাহায্যে হয়, তেলের সাহায্যে। তো সেখান থেকে তো আমাদের ধোঁয়া আসে, আমরা নিজেরাই দেখতে পাই। ট্রাফিকে যখন কোথাও জ্যাম লাগে তখন আমরা বুঝতে পারি, যখন গাড়িগুলো থেকে যখন ধোঁয়াগুলো বের হয় তখন অনেকেই আমরা গাড়ির ধোঁয়াটা নিতে পারি না, তাই না? তো আমাদের কি হয়, বায়ু দূষণ হয়। এটাও কিন্তু একটা বায়ু দূষণের মেন রিজন। নেক্সট আছে দেখো, অ্যাসিড বৃষ্টি আর তার পরিণতি। অ্যাসিড বৃষ্টি আমরা জানি যে যখন বৃষ্টি হয়, বৃষ্টিপাতের প্রথম যখন হয়, এই অ্যাসিড বৃষ্টি কিন্তু এই বায়ু দূষণের কারণেই হয়। একে অপরের সঙ্গে যুক্ত। দেখো, অ্যাসিড যুক্ত জল যখন মাটিতে মিশে, মাটিতে বসবাসকারী যে তোমার অণুজীবগুলো থাকে, যেগুলো আমাদের এই মাটির মধ্যে থাকা তোমার যেগুলো দরকার মাটির ভালো রাখার জন্য, ভালো ফসল উৎপাদনের জন্য যে অণুজীবগুলো আমাদের কাজ করে, সেগুলো কিন্তু ধ্বংস করছে অ্যাসিড বৃষ্টি। তার মধ্যে মিশে থাকা বিভিন্ন অ্যাসিড, তার মধ্যে কি কি থাকছে, ধরো H2SO4, তারপর হচ্ছে HNO3 তোমার সালফিউরিক অ্যাসিড, তারপর নাইট্রাস অক্সাইড, এই বিভিন্ন রকম অ্যাসিড থাকছে। তো এই অ্যাসিডগুলো কি করছে, আমাদের মাটির যে অণুজীবগুলোকে সেগুলোকে নষ্ট করছে। এই হচ্ছে ব্যাপার। এরপর অ্যাসিড বৃষ্টির প্রভাব। এর প্রভাবগুলো কি, অবশ্যই বৃষ্টি পড়ছে সেটা আমাদের যেমন দেখো মৃত্তিকার উপর, মাটিতে পড়ছে। তো তাহলে মাটিতে পড়ার ফলে কি হচ্ছে, বুঝতেই পারছো, বিভিন্ন অণুজীব নষ্ট হচ্ছে। তারপর তোমার কি বলে ওটাকে, ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে। নেক্সট হচ্ছে অরণ্য গাছপালার উপর প্রভাব, বিভিন্ন গাছের উপর পড়ছে, যখন গাছের পাতা নষ্ট হচ্ছে, গাছের বৃদ্ধি, ফল ফুল, এগুলোতে তোমার অনেক ক্ষতি করছে। নেক্সট হচ্ছে মানব স্বাস্থ্যের উপর প্রভাব। অবশ্যই যখন আমাদের অ্যাসিড বৃষ্টি সরাসরি আমাদের স্কিনের উপর পড়লে আমাদের স্কিনের অনেক ক্ষতি হয়, আমাদের শারীরিক অনেক প্রবলেম হয়। নেক্সট হচ্ছে অন্যান্য প্রতিকূল প্রভাব। আমরা সবাই ছোটবেলাতে যখন অ্যাসিড বৃষ্টি সম্পর্কে পড়েছি, প্রথমে আমাদের তাজমহলের কথা মাথায় আসে, তাই না? তাজমহল এত সুন্দর, তার কারুকার্য এত সুন্দর, সেইটা কিন্তু ক্ষতি করছে ওইরকম। শুধু তাজমহল বলে নয়, বিভিন্ন যে প্রাসাদগুলো আছে, বিভিন্ন যে বড় বড় তোমার স্মৃতিসৌধগুলো আছে, বা আরো অনেক কিছু যেগুলো ভালো ভালো পাথর, মার্বেল টার্বেল দিয়ে তৈরি ভালোভাবে, তো সেইগুলো কি হচ্ছে, সেগুলো কিন্তু ক্ষতি করছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির প্রভাব কিন্তু মারাত্মক, যেটা আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি করছে। নেক্সট আসতে দেখো, যে তোমার যদি আমি এবার দেখি যে রোগ, ঠিক আছে, বিভিন্ন রোগ। এবার তো আমি এগুলো দেখে, ফুসফুসের রোগ কেমন, বায়ু দূষণের ফলে হাঁপানি, এমফাইসেমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যালার্জি প্রভৃতি রোগ হয়। একদম আমরা সবাই জানি যে অনেকেরই ধরো এরকম ধুলোতে অ্যালার্জি থাকে, আমারই আছে। ধরো অ্যালার্জি জিনিসটা এতটা খারাপ, এতটা খুব মেনে চলতে হয়, ভেবে চিন্তে চলতে হয়। বেশি ধুলোর মধ্যে থাকা যায় না, বেশি ঘর পরিষ্কার করা যায় না, অনেক সমস্যা যাদের আছে তারা তোমরা জানো যে কতটা প্রবলেম হয়। তো এই সব কিছুর পিছনে কিসের রিজন? বায়ু তো ওটাকেই তো আমরা শ্বাস নিচ্ছি, তাই না? তো ওটার ফলেই তো আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তাহলে এগুলোর পেছনেও কিন্তু বায়ু দূষণ। ফুসফুসের রোগ আমাদের যে ধরো শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, বা নিউমোনিয়া বা অ্যালার্জি যা কিছু হয়, ঠিক আছে, তাহলে এই বিভিন্ন প্রবলেম গুলো আমরা ফেস করি, এবার সেটার জন্য কিন্তু আমরাই দায়ী। বুঝতে পারলে? আমরা যদি চাই এগুলোকে আমরা ঠিক করতে পারবো, আবার আমরাই যদি চাই এগুলোকে আমরা বাড়াতেও পারবো। এবার চয়েসটা আমাদের। এরপর গেল বায়ু দূষণ, গেল। এরপর আছে তোমার জল দূষণ, ঠিক আছে।
জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত দ্রব্য, অবাঞ্ছিত মানে কি যেটা জলের জন্য ঠিক নয়, ঠিক আছে, যেটা একদম পারফেক্ট না, ওটা মানে নিতে পারবে না। জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত দ্রব্য মিশ্রিত হওয়ার ফলে যদি জলের ভৌত রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্য সমূহ পরিবর্তিত হয় এবং তার ফলে জলজ প্রাণী, উদ্ভিদ ও মানুষের ক্ষতির আশঙ্কা দেখা দেয়, তবে এরূপ যে ঘটনাটা ঘটে বা এই যে দূষণটা, এটাকেই বলা হচ্ছে তোমার জলদূষণ। তো এই জলদূষণ কি কি কারণে হয়? এই যে ফার্স্ট কৃষি ক্ষেত্রের বর্জ্য, স্বাভাবিক যে ওইগুলো তোমার জলে এসে মিশছে, তারপর সেই জলটা খারাপ হচ্ছে, সেই জলটাতে তোমার বিভিন্ন পশু মানে তোমার জলজ প্রাণী বা উদ্ভিদ বিভিন্ন কিছু থাকছে, সেগুলোর ক্ষতি করছে, তাই তো। তো এই হচ্ছে তোমার জলদূষণ, ফার্স্টে যে কৃষি ক্ষেত্রের বর্জ্য। নেক্সট হচ্ছে জীবাণু, পুকুর, নদী ইত্যাদির পারে তোমার যে মরা পশু পাখির দেহ ফেলা, সঞ্চিত বর্জ্য। তারপর অনেক সময় আমরা জানি যে পুজোর টাইমে যখন আমাদেরকে এই যে ঠাকুর ভাসান দেওয়া হয়, পুরো কি হয়ে যায়, পুরো ভর্তি হয়ে যায়, সেখান থেকে তো সেগুলো তোলা হয় না। তো বিভিন্ন পরিমাণে আরো অনেক রিজনের কারণে কিন্তু আমাদের এই তোমার বিভিন্ন জীবাণু জলে গিয়ে মেশে এবং সেই জলের ক্ষতি করে এবং জলে উপস্থিত যে তোমার বিভিন্ন প্রাণী তাদের ক্ষতি করে। নেক্সট হচ্ছে রোগ। রোগ কি হয়? দূষিত জল পান করলে নানা রকম জলবাহিত রোগ, বিশেষ করে কলেরা, টাইফয়েড, আমাশয়, উদরাময় ইত্যাদি রোগে আক্রান্ত হয়। ঠিক আছে, আমাদের যেমন দেখো যদি আমরা ঠিকঠাক জল পান না করি, আমরা যদি খুব দূষিত জল খাই, এবার দেখো কেউ যেচে তো আর নিজের ইচ্ছেতে খায় না, কিন্তু কোনো ক্রমে আমরা যদি ঠিকঠাক জায়গার জল না খাই, তখন আমাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে পড়ি। তাহলে আমরা ভাবো আমরা নয় আজকে ভালো জল পাচ্ছি, কিন্তু এমন অনেক জায়গায় তো আছে, এরকম তো হতো না যে আগের যুগে এরকম যে হয়তো তোমার নদীতে, এখন তো নদী বা পুকুরে স্নান করা উঠেই গেছে, কিন্তু আগে যে জিনিসগুলো ছিল, তো তারা তাদের বিভিন্ন রকম যে জল, তখন এখনকার জলে যদি কেউ স্নান করে পুকুরে, তার স্কিনে প্রবলেম শুরু হয়ে যাবে, কারণ জল তো দূষিত, জল তো আর ভালো নয়, আমরা নিজেরাই জলকে দূষিত করছি, তাহলে সেই জলগুলো নোংরা, তো তার ফলে আমাদের বিভিন্ন রকম ক্ষতি হয়, তাই তো। এই হচ্ছে, তারপর হচ্ছে ইউট্রিফিকেশন। কি ইউট্রিফিকেশন জিনিসটা কি? সেটা হচ্ছে তোমার দেখো জলাশয় যখন ফসফেট জাতীয় সার, ডিটারজেন্ট, আমরা যখন অনেকে কি হয় পুকুর বা নদী নালার পাড়ে জামা কাপড় কাচার ফলে কি হয়, ওই ডিটারজেন্টটা জলের মধ্যে মিশে যায়। ডিটারজেন্টটা জলের মধ্যে মিশে যাওয়ার ফলে কি হয়, সেখানে তোমার অক্সিজেনের ঘাটতি দেখা যায়। অক্সিজেনের ঘাটতি দেখার ফলে কি হয়, শৈবালদের ব্যাপক বৃদ্ধি ঘটে, মানে যে তোমার সবুজ শৈবাল যেগুলো থাকে ব্যাপক বৃদ্ধি পায়। কি হচ্ছে যে অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ার ফলে এই আমাদের যে শৈবালের বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের মাছ যেগুলো থাকে, মানে জলজ যে মাছ, স্পেশালি মাছের কথাই বলছি, যে মাছগুলো থাকে সেগুলো কি হয়, তারা শ্বাস নিতে তাদের প্রবলেম হয়, ফলে তাদের মৃত্যু ঘটে। তো এই একটা খারাপ দিক, ঠিক আছে। এবার হচ্ছে ক্ষতিগুলো তো বলেই দিলাম, আমি তো এমনি বলে দিয়েছি। তারপর আছে দেখো বিওডি। বিওডি কি? জলে উপস্থিত জৈব উপাদানকে অণুজীবের সাহায্যে বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের দরকার হয়, তাকে জৈব অক্সিজেন চাহিদা বা বিওডি বলে। জলের উৎকর্ষ নির্ধারণে বিওডির ভূমিকা অনস্বীকার্য। মানে বিওডি কিন্তু কেন প্রয়োজনীয়, যে ইউট্রোফিকেশনটা হচ্ছে, যার ফলে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে, তাই তো। তো ওই অক্সিজেনের ঘাটতিটাকে, মানে অক্সিজেনের দরকার হয় তাকে, মানে সেই যে চাহিদাটাকে মেটানোর জন্য এই বিওডি। ওকে, তো এবার হচ্ছে তারপরে কি আছে, আমরা বায়ু দূষণ পড়লাম, জলদূষণ পড়লাম, এরপর আছে মাটি দূষণ। মানে এবার মাটিটা কিভাবে দূষণ হচ্ছে, এই প্রত্যেকটা যে দূষণগুলো পড়ছি সেগুলো কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। মানে আমি জলদূষণ করছি তাই মাটি দূষণ হচ্ছে, মাটি দূষণ করছি তাই জলদূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, মানে একে অপরের সাথে কিন্তু পুরো একদম সার্কেল, পুরো চক্রাকারে জড়িত। এমনটা নয় যে এটা দূষিত হচ্ছে মানে ওটা হবে না, একটাকে তুমি দূষণ করছো মানে তুমি বাকি সবগুলোকে করছো, বুঝতে পারছো। তো এই হচ্ছে, তারপর হচ্ছে মাটি দূষণ। মাটি দূষণ কি? বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক, জীববস্তুর মৃতদেহ, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, বিভিন্ন রকম যে তোমার জৈব যে অণুগুলো বা জৈব জীবগুলো, সেগুলো কি করছে, দূষক পদার্থ মাটিতে মিশলে মাটির যে ভৌত রাসায়নিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নষ্ট হচ্ছে, নষ্ট হওয়ার ফলে কি হচ্ছে, মাটি দূষণ হচ্ছে। এবার মাটি দূষণে কি, জীবাণু কি, মাটিতে আমরা বিভিন্ন আবর্জনা, তারপর বিভিন্ন পচা গলিত জীবদেহ, শিল্পজাত বর্জ্য ইত্যাদি নিক্ষেপ করি, এই পদার্থ থেকে বিভিন্ন জীবাণু মাটিতে মেশে এবং মাটির দূষণ ঘটায়। রাসায়নিক পদার্থ, মাটিতে বিভিন্ন রাসায়নিক সার, তারপর কীটনাশক, আগাছানাশক মাটিতে মিশে মাটির দূষণ ঘটায়। মানে বিভিন্ন ধরনের, বুঝতেই পারছো আমি যে বললাম, যেগুলো আমরা তোমার রাসায়নিক সারগুলো ব্যবহার করি আমাদের ফসল ফলানোর জন্য, সেইগুলো। এরপর হচ্ছে মানুষের উপর প্রভাব। আমাদের মানুষের উপর কি প্রভাব পড়ে এই যে মাটি দূষণ হয়, তো সেটার প্রভাবটা কি? তো মাটিতে উপস্থিত বিভিন্ন জীবাণু, ভাইরাস,
কৃমি ইত্যাদি মানবদেহে প্রবেশ করলে আমরা রোগাক্রান্ত হই। মাটিতে মিশে থাকা টিটেনাসের জীবাণু আমাদের কোনো আঘাতপ্রাপ্ত স্থানে প্রবেশ করলে আমরা টিটেনাস রোগাক্রান্ত হই। এইবার হচ্ছে ব্যাপারটা, এই তো গেল আমি এতক্ষণ পড়লাম, এবার মেন জিনিস যেখান থেকে কোয়েশ্চেন আসবে, এই যে রোগগুলো দেখো যেখানে বলেছে যে সীসা থেকে ডিসলেক্সিয়া, ক্যাডমিয়াম থেকে ইটাইটা এবং পারদ থেকে মিনামাটা, এই জিনিসগুলো এই এই যে কোন মানে তোমার ধাতু থেকে বা কোন এ থেকে এই রোগটা হয়, কোয়েশ্চেন দেবে যে এটাই রোগের জন্য দায়ী কোন ধাতু, তখন তুমি যদি বলে দাও যে তোমার পারদ, তাহলে নয় মিনামাটা রোগের জন্য দায়ী কোন ধাতু। তাহলে এত কিছু আমি পড়লাম, এই যে তখন থেকে আমি দূষণ পড়েছি, এখান থেকে তোমাদের কি কোয়েশ্চেন দেবে, দূষণ কাকে বলে, কেন, কারণ, প্রভাব দেবে না, এটা বোর্ডের জন্য এক্সাম, তারা জানে। তোমাদের জন্য ফর এনএম জিএনএম কি দরকার, এমসিকিউ। এবার এমসিকিউ কোথা থেকে দেবে, এখান থেকে দেবে। কেমন, যে মিনামাটা রোগের জন্য দায়ী কোন ধাতু, এটাই রোগের জন্য দায়ী কোন ধাতু, বা তোমার এই যে সীসা থেকে মানে ডিসলেক্সিয়া রোগের জন্য দায়ী কোন ধাতু, এই হচ্ছে তোমার জায়গা, এই হচ্ছে তোমার পয়েন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তাহলে এই জায়গাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই জায়গাটা তোমরা দেখবে, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে যে জীব বিবর্ধন কাকে বলে, এটা দেখার দরকার নেই, নট ইম্পর্টেন্ট। এবার অনেক সময় দেয় ফুল ফর্ম দেয়, ডিডিটির ফুল ফর্ম এটা দেয়, এটা ইম্পর্টেন্ট, যে ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন, ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন, মানে এমনটা নয় যে তোমাকে হয়তো, দেখো এটা ইজি ব্যাপার, তোমার যদি এটার সিমিলারিটি কোনো কিছু দেয় অপশনে তো তোমরা বুঝতে পেরে যাবে। আই নো যে এই কোয়েশ্চেনটা আসতে তোমরা পারবে। তো এই হচ্ছে তোমার যে মাটি দূষণের ব্যাপার। এবার আছে তোমার শব্দ দূষণ। শব্দ দূষণটা কি, শব্দ দূষণ হচ্ছে মানুষের সহন ক্ষমতার অতিরিক্ত, মানে যতটা আমরা সহ্য করতে পারবো। হ্যাঁ, এখন বলবে ম্যাম আমরা তো অনেক জোরে ডিজে বাজলে আমরা সহ্য করতে পারি, ওটা তুমি পারো সহ্য করতে, ওটা একটা বয়স্ক মহিলা বা বয়স্ক যে লোক সে কি পারবে না, তার জন্য কিন্তু সেটা ক্ষতিকর। তাহলে এমন একটা আওয়াজ যেটা হবে, যেটা সবার জন্যই কি হবে, সবার জন্যই ভালো হবে, সেটা বাচ্চার জন্য ভালো, আমাদের জন্য ভালো, একটা বয়স্ক লোকের জন্য ভালো। তো সেই যে মানে তোমার যে অতিরিক্ত যতটা দরকার সাউন্ড, তার থেকে বেশি সাউন্ড যদি আমাদের মানে পরিবেশে ব্যবহৃত হয় বা পরিবেশে আমাদের সেটা ইউজ করা হয়, তাহলে কি হবে, সেটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খারাপ। তো সেটা যেটা পরিবেশের জন্য খারাপ সেটাই তো আমাদের দূষণ ঘটাবে। এবার যেটা দূষণ ঘটাচ্ছে সেটাই শব্দ দূষণ। ওকে, তো এবার ফার্স্ট শব্দ দূষণের মেন কি, যানবাহন, বিভিন্ন যানবাহনের হর্নের তীব্র আওয়াজ। হ্যাঁ, কিছু দেখবে গাড়ি দেখবে যে অনেক টাইম এরকম হয়, একদম কিন্তু আমাদের কারোর কিন্তু ভালো লাগে না হর্নের আওয়াজটা প্রচুর বাজে। এমনটা হয় যে মানে আমাদের কি অনেক সময় অপ্রয়োজনীয় ভাবেও কিন্তু অনেক জোরে গাড়ির হর্ন বাজে, এটা কিন্তু আমাদের শব্দ দূষণ। দেখো এক জায়গায় যখন একটা গাড়ি হর্ন বাজাবে সেটা কিন্তু খুব একটা এফেক্ট ফেলবে না, কিন্তু একটা জায়গায় যখন 10টা 20টা 50টা গাড়ি হর্ন বাজাবে তখন কিন্তু সেটা আমাদের মানে মানব স্বাস্থ্যের উপর হোক বা আমাদের এই পরিবেশের জন্য হোক সেটা কিন্তু ক্ষতিকর। তাহলে সেটা একটা রিজন শব্দ দূষণের। সেকেন্ড হচ্ছে শিল্প। শিল্প কেমন, শিল্প কারখানাতে তো বিভিন্ন কাজ হয়, বিভিন্ন জিনিস তৈরি হয়, সেখান থেকে একরকমের আওয়াজ আসে, তাহলে সেখান থেকে আমাদের দূষণ হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে তোমার শিল্প। তারপর আছে তোমার মানুষের উপর প্রভাব। মানুষের কি হয়, শব্দ মানুষের উপর যেরকম বিরূপ প্রভাব বিস্তার করে, তাদের মধ্যে দুটি উল্লেখযোগ্য, এক হচ্ছে শ্রবণ যন্ত্রের উপর প্রভাব, মানে আমাদের শ্রবণ যন্ত্রটা কি, আমাদের কান, আমাদের এই কর্ণ, এটার উপর কেমন প্রভাব ফেলে। দেখো, কান মানুষের শ্রবণাঙ্গ এবং শ্রুতি যন্ত্র। দীর্ঘদিন 100 ডেসিবেলের শব্দের মধ্যে বাস করলে বধিরতা দেখা যায়। 100 ডেসিবেল শব্দের ফলে অন্তঃকর্ণের শ্রুতি যন্ত্র নষ্ট হয়ে যায়। 160 ডেসিবেলের মাত্রায় বিকট আওয়াজে কানের পর্দা ছিঁড়ে যায়। হৃদযন্ত্রের উপর প্রভাব পড়ে। হ্যাঁ, আমাদের হার্টের উপর প্রভাব পড়ে আওয়াজ, অনেক সময় নিতে পারি না, অনেকের অনেক রকম সমস্যা আছে, যাদের হার্টের প্রবলেম আছে বা যারা হয়তো সুস্থ, এমন নয় যারা অসুস্থ তাদেরই শুধু সমস্যা হবে, যারা সুস্থ সেই সুস্থ থেকে অসুস্থতেও কিন্তু কনভার্ট করতে পারে এই শব্দ দূষণ। বুঝতে পারলে যেটা আমাদের কানের, আমাদের শ্রবণ শক্তিতে আমাদের ক্ষতি করছে, প্লাস আমাদের হার্টের প্রবলেম সৃষ্টি করছে। নেক্সট হচ্ছে অন্যান্য প্রাণীর উপর প্রভাব। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা জোরে শব্দ সহ্য করতে পারে না। শব্দের আওয়াজ প্রাণীদের বিরক্তির কারণ হয়, এরা ভয় পায় এবং অন্যরকম আচরণ করে। কুকুর বিড়াল সামান্য পটকার শব্দেও ভয় পায়, জোর আওয়াজে অনেক সময় এরা বধির হয়ে যায়। দেখো, আমরা মানুষদের সহ্য ক্ষমতা অনেক বেশি, আমরা যতই বলি যে আমরা ধরো এতটা ডেসিবেলের উপর আমাদের এই ক্ষতি করবে কি এই ক্ষতি করবে, তারপরেও আমরা মানুষ যেহেতু সহ্য করতে পারি আর আমরাই যেহেতু সৃষ্টি করছি, দ্যাটস ওয়াই আমরা অনেকেই এই শব্দটা নিতে পারি। বাট ধরো যারা প্রাণী, যারা পশু পাখি, তাদের তো সেই ক্ষমতাটা নেই, তারা তো ওইভাবে তাদের অতটাও ক্ষমতা নেই যে তারা এতটা আওয়াজ নিতে পারবে। তখন কি হয়, তাদের অনেক রকম ক্ষতি হয়, অনেকে তোমার সেই রকম আচরণ করে বা অনেকে বধির হয়ে যায়, মানে কি কানে শুনতে পায় না। হলো, এরপর হচ্ছে যে তোমার পরিবেশ এবং মানুষ জনসমষ্টি, মানে আমাদের এই যে পরিবেশ এবং মানুষ। এবার আমরা একটু পরিবেশ আর মানুষটাকে নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা পরিবেশের যে তোমার বিভিন্ন দূষণ নিয়ে আলোচনা করলাম, এরপর হচ্ছে তোমার পরিবেশ এবং মানুষ জনসমষ্টি।
ফার্স্টেই আসছে ল্যাটিন শব্দ পপুলাস কথাটি থেকে পপুলেশন শব্দটি এসেছে। পপুলাস কথাটার অর্থ হলো জনগোষ্ঠী। এখান থেকে দুটো কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন পপুলাস কথার অর্থ কি, আর সেকেন্ড কোয়েশ্চেন পপুলাস শব্দটি মানে বা পপুলেশন শব্দটি কোথা থেকে এসেছে, কোথা থেকে, ল্যাটিন পপুলাস শব্দ থেকে। আমি এটা বারবার বলবো না, কারণ আমি জানি যে এটা যখন এক্সাম্পলে দেবে তখন তোমরা পেরে যাবে। কারণ এই জিনিসগুলো কিছু কিছু কোয়েশ্চেন হয় এরকম, যেগুলো একবার করলে অ্যাজ ইউজুয়াল আমাদের মাথায় মানে হাতটা ঠিক রাইট অ্যান্সারের দিকে চলে যায়। আশা করছি তোমাদেরও সেটাই হবে, ঠিক আছে। তো এবার হচ্ছে পপুলেশন কাকে বলে, বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে, মানে কোনো একটা অঞ্চল যেখানে একই প্রজাতিভুক্ত কোনো জীবগোষ্ঠী যখন বসবাস করে সেই জায়গাটাকে বলা হচ্ছে তোমার পপুলেশন, ঠিক আছে। তো এবার পপুলেশনের ঘনত্ব, তারপর হচ্ছে তোমার কি বলে ন্যাটালিটি বা জন্মহার, দেখো এইগুলো থেকে অনেক সময় বিভিন্ন রকম তোমার বিভিন্ন রকম মানে কি বলবো কোয়েশ্চেন আমি বলছি না এনএম জেনে দেবে, কিন্তু নিজের জানার জন্য, নিজের জ্ঞানের জন্য। দেখো ন্যাটালিটি বা জন্মহার জিনিসটা কি, একক সময়ে জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে যুক্ত হয়, প্রত্যেকটা টাইম বাই টাইম তো আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানে অবশ্যই একদিক থেকে বৃদ্ধি পাচ্ছে একদিক থেকে কমছে। তো সেই পার্সেন্টেজটা যেমন দেখো জন্মহার নিম্নরূপে এই সূত্র দিয়ে প্রকাশ করা, n ইকুয়াল টু এন ডি বাই টি, মানে এন মানে ক্যাপিটাল এন ইকুয়াল টু জন্মহার, এন ডি বলতে নবজাতকের মোট সংখ্যা, টি বলতে সময়। তাহলে এইটা দিয়ে আমরা কি করতে পারি, তোমরা অ্যাজও নিজেদের মধ্যেই ধরো যে চল আজকে এতজন যদি জন্মায় এতটা টাইমের মধ্যে, তাহলে তার জন্ম হারটা কত, পার্সেন্টেজ কত, এটা আমরা জানতেই পারি, আমাদের এটা ভালো লাগতেই পারে, ইন্টারেস্টিং জায়গা, ইন্টারেস্টিং টপিক। এবার মৃত্যুহারটা সেম, জন্মহার আর মৃত্যুহার সেম ভাবে বেরোবে। এরপর হচ্ছে ধরো লিঙ্গ অনুপাত, সেটা কি, যেহেতু স্ত্রী সদস্যরা সন্তান ধারণ করে সে কারণে পপুলেশনে এদের সংখ্যা গুরুত্বপূর্ণ। অবশ্যই স্ত্রী পুরুষ উভয়েরই থাকা গুরুত্বপূর্ণ, নয়তো আমাদের পপুলেশন তো হবে না, বৃদ্ধি পাবে না আমাদের তোমার জীব সংখ্যা। প্রতি 1000 জন পুরুষ সদস্য পিছু স্ত্রী সদস্যের সংখ্যা হিসাব করা হয়। এক্ষেত্রে সক্রিয় যৌন জীবন ধারণকারী 15 থেকে 45 বছর স্ত্রীলোকের আনুপাতিক সংখ্যা প্রকৃত ভূমিকা পালন করে। মানে এখানে তোমার একটা ব্যাপার বলেছে, তো এটা তোমাদের মানে এখান থেকে কোয়েশ্চেন আসার মতো কিছু নেই। তো এই হচ্ছে তোমার টুকটাক ব্যাপার। এবার হচ্ছে আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। জনসংখ্যা যেমন দরকার তেমন অতিরিক্ত জনসংখ্যাও কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি করে। ম্যাম সবকিছুই তো পরিবেশের ক্ষতি করছে, আমি তো এখনো পর্যন্ত বুঝতেই পারলাম না যে পরিবেশের লাভ কি হচ্ছে। দেখো আমাদের পরিবেশের সবকিছু দরকার, সবকিছু, শব্দও দরকার, বায়ু দরকার, জলও দরকার, যে আমাদের রাসায়নিক কীটনাশক সারও দরকার, গ্যাসও দরকার, মানুষও দরকার, কিন্তু সবকিছুই কি লিমিটে, যখন সেটা লিমিট ক্রস করে যাবে তখনই সেটা আমাদের ক্ষতি করে দেবে। তাহলে বুঝতে পারছো কত মাপজোক ব্যাপার আছে। তো এখানে ফার্স্টেই দেখো যে প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং হ্রাস। দেখো বনজ সম্পদ, জলজ সম্পদ, খোলা মাঠ, পশুর চারণভূমি, কৃষিক্ষেত্র ইত্যাদি ক্রমশ হ্রাস পাচ্ছে। হ্যাঁ, আমাদের আগে ফাঁকা জায়গার যত মানে আর কি ছিল, এখন কিন্তু সেগুলো যথেষ্ট কম। এখন কিন্তু সব জায়গায় কি হচ্ছে, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, বা তোমার ধরো বিভিন্ন রকম তোমার শপিং মল তৈরি হচ্ছে, কি বিভিন্ন রকম হসপিটাল, স্কুল, যা কিছুই হোক, বাড়ি, এরকম অনেক রকম। আগে মানুষ কি হয়তো একতলা বাড়ি ছিল, মাটির বাড়ি ছিল, এখন সবাই ইট কাঠের বাড়ি করছে। তো কি হচ্ছে, এখন আগের থেকে উন্নত হচ্ছে ঠিক আছে, কিন্তু যেমন আমরা সেটাতে সুবিধা নিচ্ছি সেখান থেকে কিন্তু অসুবিধাটাও আসছে। হ্যাঁ, সুবিধাটা হয়তো আমরা ইনস্ট্যান্ট পাচ্ছি, কিন্তু অসুবিধাটা যেটা আমরা ধীরে ধীরে আমরা ফিল করব, সেটা একদিন আমাদেরকে অনেক বড় একটা ক্ষতির জায়গায় নিয়ে যাবে, যেটা আমরা কিন্তু বুঝতে পারি। হঠাৎ করে এই যে আমাদের ভূমিকম্প হচ্ছে, কি হঠাৎ করে এই যে আমার ঝড় বৃষ্টি হচ্ছে, চারিদিকে এত ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা কিসের জন্য? এটা কি একদিনের জন্য না, এটা দীর্ঘদিনের আমাদের নিজস্ব আমাদের তোমার সচেতনতাহীন ভাবে কাজকর্মের কারণে কিন্তু এই জিনিসগুলোর ফেস করছি আমরা। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার, যে আমরা জলটাকে ঠিকভাবে ব্যবহার করছি না, জলজ সম্পদটাকে আমরা খারাপ ভাবে ইউজ করছি, বনযোগী আমরা গাছ কেটে ফেলছি। রাইট, গাছ কাটা তো একদম ঠিক নয়, তাই না? কারণ গাছ থেকে ওরা আমাদেরকে কি দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। অক্সিজেন যদি আমরা না পাই আমরা কি বেঁচে থাকবো না। তাহলে কি হচ্ছে, আমাদের যদি গাছের দরকার, সেই যে বনজ সম্পদগুলো যখন ধ্বংস হচ্ছে, তখন শুধুমাত্র আমাদের নয়, সেখানে যে পশু পাখিগুলো বাস করছে তারা তো তাদের বাসস্থান হারাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি আজকে আমাদের ঘর না পাই, আমরা কোথায় থাকবো? আমাদের কি থাকার জায়গা আছে নেই? তেমন ওই পশু পাখিগুলোও কিন্তু তাদের ঘর ছাড়া হচ্ছে, এবং আমাদের জন্য ক্ষতি, তাদের জন্য ক্ষতি, কিন্তু তাও আমরা সেটাতে এতটা সচেতন হচ্ছি না। অরণ্য ধ্বংস, বাস্তুতন্ত্রের ক্ষয়, যেটা বললাম যে আমরা বিভিন্ন জায়গায় বন জঙ্গল ধ্বংস করছি, সেখানে আমরা নিজেদের বাড়ি বানাতে গিয়ে হয়তো অনেক পশু পাখিকে বাড়ি হারা করছি, অনেক পশু পাখির সেখান থেকে কি হচ্ছে, তাদেরকে সেখান থেকে চলে যেতে হচ্ছে, বা তাদেরকে নিজের বাসস্থান তারা হারাচ্ছে। রাইট, এরপর হচ্ছে তোমার কৃষি জমির হ্রাস।
হ্যাঁ, আমাদের জনসংখ্যা ব্যাপক হারে বাড়ার ফলে মানুষের আবাসস্থলের অভাব দেখা দিচ্ছে। মানুষ যেখানে অবশ্যই যখন আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন কি হচ্ছে, মানুষের আবাস মানে বাস করার যে জায়গা সেটা কম হচ্ছে। এবার সেটা কম হওয়ার ফলে কি করছে, যে কৃষি জমি জায়গাগুলো কেটে ফেলে সেখানে বাড়ি করছে, সেখানে বাড়ি করে সেই জায়গাটা তাহলে কি কমছে, কৃষি জমি হ্রাস পাচ্ছে। তাহলে এটাও কিন্তু আমাদের অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণ। তাহলে জনসংখ্যা বৃদ্ধি করা উচিত, কিন্তু সেটা অতিরিক্ত নয়, সেটা লিমিটেড। নেক্সট হচ্ছে মিষ্টি জলের অভাব। মানুষের গৃহ নির্মাণের প্রয়োজনে বিভিন্ন পুকুর, ডোবা, খাল ইত্যাদি ভরাট করা হচ্ছে। হ্যাঁ, অনেকেই কি করে যে পুকুর, আগে যে পরিমাণে পুকুর দেখা যেত এখন কি দেখা যায় না, পুকুরটাকে কি করে ভরাট করে দেয়, মাটি দিয়ে দেয়, দিয়ে সেই জায়গাটায় কি করছে, তাহলে সেই জায়গাটায় আমাদের পুকুর বা নদী যেখান থেকে আমরা মিষ্টি জল পাই, যেটা বলে না সাধু জল বা মিষ্টি জলের যে তোমার উৎস, সেগুলো কি হচ্ছে, অভাব হচ্ছে, সেগুলো আস্তে আস্তে কমছে। বায়ু ও জলদূষণ। বায়ু ও জলদূষণ তো বলেই দিয়েছি যে তোমার গাড়ির ধোঁয়া থেকে বা বিভিন্ন রকম, বা জলদূষণের ফলে কি হচ্ছে, তোমার হাতে বিভিন্ন রকম অনেক কালো কালো ছোপ, আর্সেনিক জনিত, জলে আর্সেনিক বেশি থাকলে কি আমাদের হাতের অনেক রকম ক্ষতি, মানে হাত বলে নয়, আমাদের স্কিনের অনেক রকম ক্ষতি হয় যেহেতু সেই জলটা আমরা ইউজ করছি। ঠিক আছে, এবার হচ্ছে বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিষ্ণু উষ্ণায়ন। যেটা বললাম, বায়ুমণ্ডলের যে আমরা বিভিন্ন গ্রিন হাউস গ্যাসের উদাহরণ কি বলতো, ফার্স্টেই বলেছিলাম, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন, এগুলো গ্রিন হাউস গ্যাস। মিথেন, এবার মেন হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড আর মিথেন, এই দুটো নামটা ভালোভাবে মুখস্থ রাখবে। CO2 আর CH4 একদম মাথার মধ্যে রেখে দেবে, এখান থেকে কোয়েশ্চেন দেয়। তো যেটা বলছিলাম, গ্রিন হাউস গ্যাস ধরো বাড়ছে যখন, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের যে তোমার বিশ্ব উষ্ণায়ন, আমাদের বিশ্বের যে তাপমাত্রা সেটা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের যে ইউভি রেটা সেটা আমাদের স্কিনের উপর মানে একটা সরাসরি প্রভাব ফেলছে। প্রভাব ফেলার ফলে আমাদের স্কিনের ক্ষতি হচ্ছে, জলস্তরের বৃদ্ধি পাচ্ছে, জলের বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, মাছের বিভিন্ন রকম ক্ষতি হচ্ছে। ঠিক আছে, জলাভূমি ধ্বংস। জলাভূমি ধ্বংস মানে দেখো সবকিছু একই একই সেম, আমার এখানে বলার কিছুই নেই। দেখো সেম জিনিস, জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলে। এবার দেখো প্রকৃতির বৃক্ষ জলাভূমিকে, তাহলে এই ন্যাচারাল কিডনি ইন ইংলিশ আর ইন বেঙ্গলি, জলাভূমির বৃক্ষ, এই সরি প্রকৃতির বৃক্ষ অ্যান্ড নেচার কিডনি কাকে বলা হয়, জলাভূমিকে। ঠিক আছে, কখনো বলে দিও না যে সমুদ্রকে, জলাভূমিকে। তারপরে দেখা যাচ্ছে খাদ্য সংকট, কৃষি জমির পরিমাণ যদি হ্রাস পায়, মানে দেখো জনসংখ্যা বৃদ্ধি যেমন হচ্ছে তেমন যেমন বাড়ি লাগছে তেমন তো খাবারও লাগবে। বাড়ি করার জন্য আমি কৃষি জমিকে ধ্বংস করলাম, কৃষি জমি ধ্বংস করার পরে তো আমার খাবারের সংকট দেখা দেবে, তাই না? তখন আমাদের খাবারের অভাব পড়বে, তখন আমাদের বিভিন্ন রকম সংকট দেখা দেবে। এই হচ্ছে প্রবলেম। তারপর হচ্ছে পরিবেশ ও মানব স্বাস্থ্য। দেখো পরিবেশ দূষণের ফলে আমাদের মানব স্বাস্থ্যের যে বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে, যেমন ফার্স্টে কি বলেছে যে অ্যাজমা বা হাঁপানি। ঠিক আছে, এটা কিসের ফলে হয়, এটা বায়ু দূষণের ফলে হয়। বায়ুতে মিশে থাকা বিভিন্ন ধুলোবালি ছত্রাক আমাদের কি করে, আমাদের নাকের মাধ্যমে, আমাদের নাক মুখের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, শরীরের মধ্যে প্রবেশ করে বিভিন্ন জীবাণু তৈরি করে, এবং ভালো জীবাণু যেগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলোকে ধ্বংস করে, এবং আমাদের মধ্যে কি হয়, এই রোগটা সৃষ্টি করে। তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসটা কি, এটা হচ্ছে তোমার, এটাও তোমার বায়ু ঘটিত রোগ, মানে বায়ু দূষণের ফলে হয়। ক্যান্সার। ক্যান্সার হচ্ছে, ক্যান্সার শব্দটি ল্যাটিন শব্দ ক্যানক্রাম থেকে উদ্ভব হয়েছে, ইংরেজিতে একে ক্যারসিনোমা বলে। যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে কার্সিনোজেন বলে, যে জিন থেকে ক্যান্সার হয় তাকে অঙ্কোজিন বলে। তো এই জায়গাটা দেখো পর পর পয়েন্ট টু পয়েন্ট কিছু পয়েন্ট বলে দেওয়া আছে। ঠিক আছে, তো এই পয়েন্টগুলো কি তোমাদেরকে এখান থেকে আমি এখন বলবো না, কারণ এখানে যখন বিভিন্ন রকম কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে যে হ্যাঁ এই লাইনটা থেকে কোয়েশ্চেন আসে। এই হচ্ছে ব্যাপার। বিনাইন টিউমার যখন ম্যালিগন্যান্ট হয়ে যায় তখন ক্যান্সারের সূচনা হয়। বিভিন্ন টিউমার হলে সেখানে তখন ক্যান্সার হয়। এরপর হচ্ছে দেখো যে পরিবেশগত অধিবিশের সঙ্গে ক্যান্সারের যোগসূত্র স্থাপিত হয়েছে। ক্যান্সারটাকে ডিটেইলে বলেছে, যেটা আমাদের জানার খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপর দেখো এখানে বলেছে যে ক্যান্সার কোষে ছড়িয়ে পড়াকে মেটাস্টেসিস বলে। এই জায়গাটা ইম্পর্টেন্ট, ক্যান্সার যে কোষটা ছড়িয়ে পড়ে সেই পড়ার যে পদ্ধতি সেটা নিম্নলিখিত কোনটি, এটা একটা ব্যাপার। এবার এটার জন্য দেখো ক্যান্সারের তো একদম প্রপার ওষুধ এখনো পর্যন্ত, ক্যান্সার হলে কিন্তু একটা মানে খুব রেয়ার যে হয়তো কেউ বেঁচে যায়, আদারওয়াইজ কিন্তু মারাই যায়। তো হচ্ছে যে যেমন ধরো আমাদের যে বিভিন্ন প্রসেস, কেমোথেরাপি, রেডিওথেরাপি, বিভিন্ন রকম আমাদের থেরাপি চলে, যার ফলে আমরা যে ক্যান্সার আক্রান্ত রোগী তাকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের পুরো, আমি মেনলি তোমাদের রোগ দূষণ এগুলো নিয়ে পড়ালাম।
খুব ইজি জায়গা। তোমরা নিজেরা আমার পড়ানো দেখেই তোমরা বুঝতে পারলে যে এখান থেকে কোয়েশ্চেন খুব একটা বেশি নেই, যে কটা কোয়েশ্চেন হতে পারে যে জায়গাগুলো আমি বলে দিয়েছি। তো আজকের আমাদের টপিক এতটুকুই। নেক্সট দিন আমাদের লাস্ট যে তোমার কি বলে জীব বৈচিত্র্য, যে আমাদের এতক্ষণ আমরা ক্ষতি নিয়ে পড়লাম, এরপর সেটাকে আমরা কিভাবে ঠিক করব, সেটাকে আমরা কিভাবে সংরক্ষণ করব, সেগুলো নিয়ে পড়বো। এটাই আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে আমাদের এই টপিক। দেন আমাদের ওভারঅল কিন্তু এই চ্যাপ্টার তথা ফুল ক্লাস 10 কিন্তু শেষ হয়ে যাবে। তো আজকের আমাদের এই টপিকটা এখানে শেষ হচ্ছে। নেক্সট দিন আমরা নেক্সট টপিকটা স্টার্ট করব। তো তোমরা ভালোভাবে ক্লাসটা দেখো এবং কোনো প্রবলেম থাকলে আমাকে জানিও, আর কোয়েশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। ঠিক আছে, থ্যাংক ইউ।